হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী, লিখেছেন তাসনিয়া হোসেন। কলম্বিয়ায় ভিড় নিজের প্ল্যান নিখুঁত করে সাজিয়ে চলেছে। প্রতিটা এলাকা এখন তার পায়ের নিচে। কোথাও সিআইএ আছে, কোথাও ডিইএ, কিন্তু তাদেরও চোখ ফাঁকি দিয়ে সে তার রয়্যাল রুট চালু করেছে, যেটা দিয়ে সে লাখো ডলার পাচার করতে পারবে। এই সময় কেউ তাকে বিরক্ত করে না। এদিকে দিন দিন পরিস্থিতির হাতের বাইরে চলে যেতে দেখে লুসিয়া সাহস করে ডিয়েগোকে জানায়। লুসিয়া ডিয়েগোকে ঈশার ব্যাপারে সব কিছু বলার পর ও ডিয়েগো ভিরকে জানায়নি। লুসিয়াকে শান্ত স্বরে বলে, এইরকম মানসিক অবস্থা নতুন কিছু না, এগুলো এমনি এমনি ঠিক হয়ে যাবে। তোমরা দেখে রেখো যাতে নিজের কোনো ক্ষতি করতে না পারে। ভির এখন কলম্বিয়ার কেন্দ্রে। ওকে এই টাইমে ডিস্টার্ব করলে তুমি বুঝতেই পারবে না কার মৃত্যু আগে হবে। কিন্তু এইসব কিছুর মাঝে ঘটে যায় আরও একটা অপ্রত্যাশিত ঘটনা। ভিরের সৎমা ক্যাটিলিনাকে একজন গার্ড জানিয়ে দেয় ঈশার কথা। লিনা না থাকার দরুন তার গার্ড ছুটিতে ছিল, কিন্তু আসার পর এই সব কিছু দেখে সাথে সাথে ক্যাটলিনাকে জানিয়ে দেয়। ক্যাটলিনা ওকে এজন্যই এখানে রেখেছে, যাতে সে না থাকাকালীন এখানে কি হয় না হয় সব কিছু তার নক্ষদর্পণে থাকে। গুয়াদালাহারা রাজবীরের প্রাসাদ। দুপুর গড়িয়ে ঝাঁঝালো রোদে ধোঁয়া উঠছে সাদা পাথরের ফ্লোর থেকে। প্রাসাদের আশেপাশে এক অস্বস্তিকর নীরবতা। হঠাৎই ক্যাটালিনা এসকালান্দে, রাজবীরের সৎমা, আর তার বোন ইসাবেলা সিনালোয়া থেকে এসেছে। সে আজ আসবে এ সম্পর্কে কেউ অবগত না, তাই হঠাৎ করেই তাকে দেখে সবাই একটু অবাক হয়। গেটে এক গার্ড তাকে সম্মান প্রদর্শন করল, কিন্তু তিনি সেদিকে তাকায়নি। দ্রুত হেঁটে চললেন সামনে। ঝড়ের গতিতে তিনি ঢুকেন প্রাসাদের ভেতর। যেই মুহূর্তে তার উপস্থিতি টের পায়, প্রাসাদের গার্ডেরা সব কেমন থমকে গেল, যেন বাঘিনী চলে এসেছে। প্রাসাদের সব কর্মীরা খুব সাবলীলভাবেই চলাফেরা করে যতক্ষণ বীর আর বড় ম্যাম বাড়িতে না থাকে। ওরা প্রাসাদে উপস্থিত থাকলেই সবাই ভয়ে থাকে। ক্যাটালিনা সোজা রুমে ঢুকে গেলেন। বাইরে গার্ডরা তাকে আটকাতে চাইলেও তিনি কারোর কথা পরোয়া করেননি। রুমের এক কোণে বসেছিল ঈশায়া। আনমনে কি যেন ভাবছিল। তার তো আর কোনো কাজ নেই, সারাদিন শুয়ে বসেই কাটে। চুলগুলো একটু এলোমেলো, চোখে ক্লান্তি, বুকে দীর্ঘশ্বাস। আচমকা দরজা ঠেলে প্রবেশ করে সেই নারী। ঈশায়া চায় না পিছু ফিরে। কে এলো কে গেল এগুলোতে তার কিছু যায় আসে না। ক্যাটালিনা রুমে ঢুকে চোখ বোলায় পুরো রুমে। ইউনিফর্ম পরনে সবার মেয়েটিকে খুঁজতে তার খুব একটা অসুবিধা হলো না। দামি পোশাকে আবৃত সুন্দর রমণীকে দেখেই চিনে ফেলে সে। মুহূর্তেই রাগে তার শরীরের শিরা উপশিরা জ্বলে ওঠে। তেড়ে গিয়ে ঈশার বাহু টেনে ধরে উঠিয়ে ঠাস একটা জোরে থাপ্পড় বসিয়ে দেয় তার গালে। ঈশায়া চমকে ওঠে হঠাৎ আঘাতে। তার শরীরের রক্ত ছলকে ওঠে, এটা ভেবে যে ওই জানোয়ারটা চলে এসেছে। কিন্তু চোখ উঠিয়ে দেখে মধ্যবয়সী এক মহিলা। চোখ ছলছল করে ওঠে ঈশায়ার। পিছনের গার্ডরা হতবম্ব। একজন এগিয়ে এলে ক্যাটলিনা চিৎকার করে ওঠেন, সরে দাঁড়াও। এই মেয়েকে আমার ছেলের ঘরে থাকতে দিয়েছ? সে কে, ভিক্ষুক না রক্ষিতা? আমার ছেলেকে এইসব নিচু মেয়েদের সঙ্গে জড়াতে দেখলে আমি মেনে নেব না, চিৎকার করে বলে ক্যাটালিনা। মারিয়া এলেনা তাকে বোঝাতে বলে, আমরা কেউ না ওনাকে এখানে থাকতে দেওয়ার। আমাদেরকে যা নির্দেশ দেওয়া হয় আমরা শুধু তাই করি। স্যার ওনাকে এখানে এনেছে, স্যারের কথা অনুসারে উনি এখানে আছেন। এমনকি তিনি আমাদের সবাইকে ওনাকে দেখে রাখার জন্য বলেছেন। চুপ! ক্যাটালিনার হঠাৎ চিৎকারে সবাই ভড়কে যায়। ঈশা চুপচাপ এক কোণে দাঁড়িয়ে। ক্যাটালিনা ঈশার চুলের মুঠি টেনে ধরেন। ব্যথায় কুকড়িয়ে উঠে সে। ঈশাকে টানতে থাকেন তিনি। মারিয়া এলেনা ছুটে আসে, ভয়াবহ কণ্ঠে বলে, ম্যাম দয়া করে থামুন। স্যার এই মেয়েকে এনেছেন, আমাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন তার যেন কোনো ক্ষতি না হয়, তার শরীরে যেন একটা আঁচও না পড়ে। কিন্তু ক্যাটালিনা থামে না, বরং আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তাহলে সে ভুল করেছে, আমার ছেলে ভুল করেছে। এই মেয়ের সঙ্গে ওর যায় না। আমার ছেলের ঘর, আমার ছেলের নাম দেখে ওকে ট্র্যাপে ফেলতে এসেছে এই মেয়ে।
এই নষ্টা মেয়ের রূপের জালে আমার ছেলেকে বশ করতে এসেছে। যে জন্য এনেছে সেই কাজ শেষ। এখন ওর এই ঘরে কোনো জায়গা নেই। বীর এসে ওকে এখানে দেখলে রেগে যাবে। ওকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করো। বীর আসলে ওই বলবে ওর সাথে কি করবে, কিন্তু ও এই রুমে থাকবে না। এটাই আমার শেষ কথা বলে ক্যাটালিনা চলে যায়। বীর নেই প্রাসাদে। বীর এর অবর্তমানে সব কিছুর ওপর রাজ করে ক্যাটালিনা। তার কথা যে মানবে না তার পরিণতি হবে ভয়ঙ্কর। বীর ক্যাটালিনার কাজ সম্পর্কে অবগত না, কারণ সে খুব কম সময় থাকে প্রাসাদে। আর এইসব বিষয় নিয়ে বীর কখনো মাথা ঘামায় না। এজন্য ক্যাটালিনার যা ইচ্ছা হয় সেটাই করে। মারিয়া এলেনার হাতে কিছু নেই, সে হুকুমের দাস। তাই ক্যাটালিনার কথা মতো সে ঈশাকে অন্য একটা রুমে শিফট করে দেয়। ঈশার সব জিনিসপত্র নিয়ে আসা হয়। ক্যাটালিনা তার গার্ড এলিসাকে বলেছে সব কিছু নজরদারি করতে এবং তাকে জানাতে যদি কিছু হেরফের হয়। বীরকে জানানো সম্ভব হয় না। এদের কারোর অনুমতি নেই বীরের সাথে কথা বলার। ওরা শুধু ডিয়েগোকে জানাতে পারে এইটুকুই। আর ডিয়েগো এইসব বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করে না বলে বীরকে জানায় না। ক্যাটালিনা ক্লাবে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, এমন সময় ইসাবেলা তার রুমে ঢুকে। কোথাও যাচ্ছ মম? হ্যাঁ। কিছু বলবে? তুমি এসব বিষয়ে মাথা কেন ঘামাচ্ছ? কাকে রুমে রাখলো না রাখলো, কার সাথে থাকলো না থাকলো, এগুলো তো তোমার কি যায় আসে? ক্যাটালিনা বাঁকা হেসে পারফিউম স্প্রে করতে করতে বলে, কখন কার সাথে থাকলো সেটা আমার দেখার বিষয় না, কিন্তু কাউকে যদি এর থেকে বেশি দাম দিয়ে ফেলে সেটা আমার সমস্যা, বুঝেছ? ইসাবেলা কপাল কুঁচকে বলে, আমাদের কি সমস্যা? এই মেয়েটা অনেক দিন থেকেই এখানে আছে, কিন্তু বীর কখনো কোনো মেয়েকে বাড়িতে আনে না বা কারোর সাথে একদিনের বেশি তার কোনো অ্যাটাচমেন্ট থাকে না। কিন্তু এই মেয়েকে সে বাংলাদেশ থেকে এইখানে নিয়ে এসেছে, এতদিন থেকে প্রাসাদে রেখেছে, তাও নিজের রুমে। ব্যাপারটা একটু ঘোলাটে হয়ে গেল না? মানে তুমি কি? ইসাবেলাকে থামিয়ে ক্যাটালিনা বলে, এরকম কিছু হতে দেওয়া যাবে না, সেজন্যই আমি এরকম করেছি। এই মেয়েকে এখান থেকে সরাতে হবে। বীর এমনিতেই আমাদের পছন্দ করে না, শুধু তার বাবার দায়বদ্ধতার জন্য আমাদেরকে সে রেখেছে এখানে। আর এখন যদি তার বিয়ের সংসার সন্তান হয় তাহলে সেটা আমাদের জন্যই বিপদ। ও মরে গেলে সব কিছু আমাদের, কিন্তু ওর জীবনে কেউ থাকলে তার সব কিছুর মালিকও হয়ে যাবে। তাই এরকম কিছু আমি কখনোই হতে দিব না। এখন বুঝেছ কেন আমি এরকম করেছি? ইসাবেলা মাথা নাড়ায়। বীর মিশনে গেছে 2 মাসেরও বেশি সময় হয়ে গেছে। ঈশার জীবন এভাবেই চলছে। আগে যেটুকু স্বস্তি পেত ক্যাটালিনা আসার পর সেটাও শেষ। ঈশাকে এটা সেটা বানিয়ে দিতে বলে। ঈশাও কাজের মেয়ের মতো তার কথা মানে। শরীরের দুর্বলতা, মানসিক চাপ আর এই অত্যাচারগুলো ঈশা সয়ে নিচ্ছিল। রোজা রাখত, 5 ওয়াক্ত নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত। এগুলোর মাঝেই তার দিন যাচ্ছে। মারিয়া এলেনা ওকে খাবারের জন্য অনেক জোর করতেন, কিন্তু ঈশা মাগরিবের আজানের পর শুকনো রুটি পানি দিয়ে ভিজিয়ে খেত। সে নিজেই জানে না কেন নিজের এত কষ্ট দিচ্ছে। ভালো দামি খাবার ছুতোও না, কিন্তু বাড়িতে সে রোজ রোজ বায়না করত, মা এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। এই নিয়ে প্রতিদিন একটা না একটা ঝামেলা হতোই। সাইমা রহমান মেয়েকে মুখ ঝামটাও দিতেন, আবার বানিয়ে আদর করে মুখে তুলে খাইয়েও দিতেন। এগুলো ভেবেই চোখে পানি আসে ঈশার। মারিয়া এলেনা বলতে বলতে যখন ঈশার শুনত না, তাই তিনি আর বিরক্ত হয়ে কিছু বললেন না। বীর সব হিসাব হাতে নিয়ে বসেছিল, কিন্তু তার ভিতরে চলছে অন্য কিছু। মস্তিষ্ক অন্য কিছুতে টানছে বারবার। ঈশার মুখটা ভেসে আসছে চোখের পাতায়। মিশনে আসার আগে রাতের সেই দৃশ্য, তার ভয় কাতরে চেহারা, তাকে কোলে তুলে নেওয়া সেই দীর্ঘ চুম্বন, তার ভেজা চোখ, ঠোঁটের মৃদু কম্পন, অপার্থিব সৌন্দর্যে ঘেরা ওই ছোট্ট চোখ, তার মৃদু কণ্ঠে বলা প্লিজ, তাকে ভয় পেয়ে গুটিয়ে যাওয়া, বুকে নিয়ে শোয়ার ওই মুহূর্ত, চলে আসার সময় শেষবার দেখা, সব কিছু বারবার মাথার মধ্যে ঘুরছে। বীরের চোখের পলক পড়ে না। হাতের ম্যাপটা একপাশে সরিয়ে নিয়ে ডিয়েগোকে ডাকে।
ডিয়েগো আসার সাথে সাথে জিজ্ঞেস করে, সব ঠিকঠাক আছে তো ওদিকে? কোনো ঝামেলা হচ্ছে না তো? ডিয়েগো একটু থমকে যায়। তার কানে এসেছে লুসিয়ার কথা, মারিয়া এলেনার রিপোর্ট, ইশিয়ার করা কাজকর্ম। কিন্তু সে ভাবে এখন বলা মানে মিশনের ক্ষতি। ভীর এখন এখান থেকে যাওয়া মানে এতদিনের সব পরিশ্রম শেষ। ভীরকে এখন জানানো ঠিক হবে না। তাই সে হালকা গলায় বলে, এভরিথিং আন্ডার কন্ট্রোল বস, আই এম মনিটরিং দ্য সিচুয়েশন ক্লোজলি। ভীর তাকিয়ে থাকে একটু সময়, চোখের তীব্রতা, কিন্তু ঠোঁটে কোনো কথা নেই। তার ভেতরে এক অস্থির আগুন ছড়িয়ে পড়ে। সে জানে না কেন ঈশার মুখ তাকে এত তাড়া করছে। ডিয়েগো একটু নিচু স্বরে জিজ্ঞেস করে, বস, আর ইউ টেন্স ফর সামথিং? শুড আই অ্যারেঞ্জ এ গার্ল ফর ইউ জাস্ট টু ইজ ইউর মাইন্ড এ বিট? ভীরের চোখ ঠান্ডা কিন্তু ভিতরে আগুন। শক্ত গলায় বলে, নো। তারপর আবারও বলে, আর দেরি নয়, আর সময় নেওয়া যাবে না, দ্রুত এই মিশন শেষ করতে হবে, সব কিছুর ব্যবস্থা করো। ভীরের কথা শুনে ডিয়েগো বলে, কিন্তু বস এখনও। ডিয়েগো থামে। ভীরের চোখ দেখে থেমে যায় ডিয়েগো, আর কিছু বলে না, চুপচাপ বেরিয়ে যায় সেখান থেকে। বাংলাদেশ। আবির তার কোম্পানির চাকরি ছেড়ে দিয়েছে অনেক আগেই। তাদের উদ্দেশ্য স্পষ্ট, নিজেদের কিছু দাঁড় করাতে হবে। ঈশার চলে যাওয়া যেন তাদেরকে ভেতর থেকে বদলে দিয়েছে। আদ্রিয়ানো বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও আইএসের ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে ভালো ইনকাম করছিল, কিন্তু এবার তারা মিলে নিজেদের একটা বিজনেস শুরু করে। আদনান সাহেবও সাপোর্ট করেন তাদেরকে। তাদের জমি ছিল কিছু, তারা সেই জমি বিক্রি করে কিছু ক্যাশ করে, আর কিছু ব্যাংক লোন নিয়ে মিলে যায় একসাথে। দুই ভাই একসাথে মিলে কাজ করতে থাকে। আদ্রিয়ান আগের বাউন্ডুলে ভাব ছেড়ে এখন পুরোপুরি কাজে মনোনিবেশ করে। শুরুটা কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে নাম হচ্ছে তাদের। জান্নাতের ছেলে হয়েছে কিছুদিন আগে, এক ফুটফুটে ছেলে। সবাই খুশি হলেও কোনো অনুষ্ঠান হয়নি, কারোরই সেই মন মানসিকতা নেই। ভাইয়ের বাচ্চা নিয়ে সব থেকে বেশি খুশি হওয়ার মানুষটাই এখন তাদের মধ্যে নেই। এসব কিছুই তারা এখনও মেনে নিতে পারছে না। সবাই একটু স্বাভাবিক হলেও সাইমা বেগম এখনও সেই আগের মতোই রয়ে গেছেন। তিনি আজও মেয়ে হারানোর যন্ত্রণা ভুলতে পারেননি। তার ঘরে এখনও ঈশার শেষ পরনের জামা ভাঁজ করে রাখা। কেউ কিছু বললে জানালার পাশে বসে থাকেন, হাতের তসবিহ চলতে থাকে, মুখে একটাই শব্দ, ঈশায়া। মা আমার, কোথায় তুই? আমার কাছে ফিরে আয় না। আর মারবো না তোকে, যা বলবি তাই বানিয়ে খাওয়াবো মা, তবুও ফিরে আয়। তার এই আহাজারি থামবার নয়। এই মানসিক যন্ত্রণা থেকে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন, তাকে কেউ সামলাতে পারে না। এর মাঝে তিনি আরেক জেদ ধরেন, তাকে কেউই বুঝে উঠতে পারছেন না। বাড়ির ভেতরে একটা অদ্ভুত নীরবতা, সবার চোখে মুখে চিন্তার ছাপ। সোফায় বসে আছেন সাইমা বেগম, মুখ শুকনো, চোখে অনবরত জল। হঠাৎ তিনি ভাঙা কণ্ঠে পুনরায় পুরো পরিবারকে বললেন, আমি যেটা ঠিক করেছি সেটাই হবে। তোমরা বুঝবে না আমার কষ্ট। রেহানার একটা মেয়ে আমি নিয়ে আসব, এটা যত দ্রুত সম্ভব আমি করব। আমি ওকে ঈশার মতো করে রাখব। আমার ঘর আবার ভরে উঠবে, আমার বেঁচে থাকার কারণ হবে। আমি একটু শান্তিতে বাঁচতে পারবো। এভাবে আমি মরে যাচ্ছি, আমি আর পারছি না এই যন্ত্রণা সহ্য করতে। তার কথা শুনে সবাই থমকে যায়। প্রথমেই আপত্তি করেন আদনান সাহেব, সাইমা তুমি বুঝছো না, মেয়ে পাল্টে ফেললে কি ঈশার শূন্যতা পূরণ হবে? মেয়ের অভাব তো মনের মধ্যে, অন্য কাউকে এনে তো সেই জায়গা পূরণ করা হয় না। আবির এগিয়ে এসে মাকে বোঝানোর চেষ্টা করে, আম্মু প্লিজ, আমরা সবাই আছি তোমার জন্য। আরেকটা মেয়ে এনে তুমি শুধু নিজের কষ্টটাই বাড়াবে। ওকে তুমি কখনোই ঈশার জায়গা দিতে পারবে না। ঈশা আমাদের বোন মা, ওর জায়গা কখনো কেউ নিতে পারবে না। কিন্তু সাইমা বেগম নাছোড়বান্দা। তিনি শূন্য চোখের ওপর তাকিয়ে বললেন, তোরা বুঝবি না, যার কোল খালি হয়ে যায় তার বুকের ভিতরে শূন্যতা কেউ বোঝে না। আমি আমার মেয়ে হারিয়েছি, আমার জোয়ান ছেলেটা মরার মতো বেঁচে আছে, তোরা কেউ বুঝবি না এগুলো। বলেই কান্না করতে থাকেন সাইমা বেগম। তার কান্না কেউ আটকায় না, এক এক করে সবাই হাল ছেড়ে দেয়। মুখে কিছু না বলেও সবার হৃদয়ে একটা চাপা ব্যথা।
আদনান সাহেব লম্বা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলেন, ঠিক আছে।